নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ 2025 সালে যে ICDS এর সুপারভাইজারের রিক্রুটমেন্ট হবে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে থেকে সেই নোটিফিকেশান পাবলিশ করা হবে এবং সেটাতে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, পরীক্ষার ধরন কী অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কী রকম হবে এবং সেটাতে পে স্কেল কী রয়েছে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো, লেখায় রয়েছে WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ ICDS, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য ICDS WB অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ICDS পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল এবং পরীক্ষা নেওয়া হয়েছিল। এখন আবার নতুন বিজ্ঞপ্তি আসবে যেখানে ICDS WB প্রচুর সংখ্যক নিয়োগ হবে। এখানে বলছে কমিশন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা করবে যার ফলাফলের ভিত্তিতে মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে ICDS শুধুমাত্র মহিলা সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। এখানে বলছে যে কমিশন অর্থাৎ WBPSC যার মাধ্যমে যে ICDS সুপারভাইজার নিয়োগ করা হয় তারা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ এটাতে কম্পিটিটিভ এক্সামের কথা বলা হচ্ছে, যে একটা কম্পিটিটিভ এক্সাম নেবে তারপর সেই ফলাফলের ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে বলছে যে WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে ICDS এর যে নিয়োগ করা হচ্ছে সেটা একটা ওয়েবসাইটে পদের জন্য কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। কমিশন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা করবে যার ফলাফলের ভিত্তিতে নিয়োগ করা হবে। এটা তো দেখলাম। তো বলছে যে ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে www.pscwbapplication.in, যেটা 14 মার্চ 2025 তারিখ থেকে পোস্টের জন্য আবেদন করার আগে প্রার্থীদের একই ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত স্কিম অনুযায়ী নিজের নথিভুক্ত করতে হবে। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন করার কথা বলা হচ্ছে। তো বলছে যে তাদের একবার নথিভুক্ত করার দরকার নেই, শুধুমাত্র মহিলা প্রার্থীর পদটির জন্য যোগ্য। অর্থাৎ এই যে ওয়েস্ট বেঙ্গল ICDS সুপারভাইজার নিয়োগের জন্য যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে বা কোয়ালিফিকেশন প্রয়োজন, সেটা হচ্ছে শুধুমাত্র মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারেন। যেখানে বলছে WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 দ্বারা সমস্ত জেলার অন্তর্গত সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে নারী কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শূন্য পদগুলি পূরণের জন্য শুধুমাত্র কাজ থেকে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হচ্ছে। এই পদগুলি সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক। এই কাজে নিযুক্ত কোনো অঙ্গনওয়াড়ি সহায়তা কোনো মতেই সরকারি কর্মচারী হিসাবে গণ্য হবে না। এরূপ কোনো দাবি গ্রাহ্য হবে না। নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকার নির্ধারিত সাম্মানিক ভাতা পাবেন এবং কোনো কারণে প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেলে তাদের দায় দায়িত্ব সরকার বাধ্য থাকবে না। এখানে বলছে যে এই যে ICDS সুপারভাইজার নিয়োগ করা হবে তার যে কোন সংস্থা বা কোন অর্গানাইজেশন এটা পরিচালিত করবে না, এখানে বলছে ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল। এখানে বলছে নেম অফ দ্য রিক্রুটমেন্টের নাম কি রয়েছে না WB অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 WBICDS রিক্রুটমেন্ট 2025। এখানে বলছে ভ্যাকেন্সি কত থাকবে না 2954টি। নোটিফিকেশন কবে রিলিজ করা হবে বা পাবলিশ করা হবে সেটা হচ্ছে 4/4/2025 অর্থাৎ 4 এপ্রিল 2025। এখানে বলছে যে অ্যাপ্লিকেশন আপনারা কিসের মাধ্যমে করতে পারবেন না, অ্যাপ্লিকেশন অবশ্যই আপনারা অনলাইনে করতে পারবেন। এরপর আমরা দেখে নেব যে এটাতে যে শিক্ষাগত যোগ্যতা কি, তার পূর্বে দেখে নিই এটাতে যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কি রয়েছে।
প্রথম রয়েছে অসংরক্ষিত, অর্থাৎ এটা হবে আনরিজার্ভডের জন্য 1475টি, এসসিদের জন্য 650টি, এসটি 178, ওবিসি এ 296, ওবিসি বি 207 এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 89টি এবং যেটা রয়েছে শেষ যে ভিএইচ 30, এইচআই 30, ওএইচ 29 এবং মেরিটোরিয়াস স্পোর্টসম্যানদের জন্য 59টি, অর্থাৎ টোটাল রয়েছে 59টি। এখানে বলছে WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025, আবেদনকারীর বয়স তারিখ অবশ্যই নিম্ন 18 বছর থেকে সর্বাধিক, অর্থাৎ মিনিমাম যেটা বলা হয়েছে 18 বছর হতে হবে এবং সর্বাধিক 39 বছর হতে হবে। বয়সের ছাড় SC ST এর জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর, অর্থাৎ যেটা নিয়ম রয়েছে সেটা যে ST SCর জন্য 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং যদি আপনি ওবিসি বা নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়েন তাহলে আপনি 3 বছরের ছাড় পাবেন। এরপর বলছে যে তাহলে যে সীমাটা, অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী হন অর্থাৎ পিডাব্লিউডি হন তাহলে বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এরপর এখানে বলা হয়েছে দ্রষ্টব্য যে শুধুমাত্র মাধ্যমিক বা সমমানের সনদে লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণ করা হবে, অর্থাৎ আপনি যেটা বয়সের প্রমাণ হিসাবে যে প্রমাণ দিবেন সেটা অবশ্যই আপনাকে মাধ্যমিকের যে সমতুল্য বা মাধ্যমিকের সমমানের লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণ করা হবে, অর্থাৎ এখানে আপনাকে জন্মের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করতে হবে। এরপর এই যে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে না, এর জন্য অবশ্যই বলা হয়েছে যে অবসরকালীন বয়স বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অঙ্গনওয়াড়ি সহায়িকা 65 বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে সেই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসান ঘটতে হবে, অর্থাৎ এখানে রিটায়ারমেন্টের কথা বলা হয়েছে যেটা 65 বছর পর্যন্ত আপনারা সেটাতে চাকরি করতে পারবেন বা 65 বছর পর আপনার রিটায়ারমেন্ট হবে। এখানে বলছে একজন প্রার্থী অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে যা আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। বিজ্ঞাপনে নির্ধারিত যোগ্যতাগুলি সরকার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে নিয়োগের নিয়ম অনুসারে প্রার্থীর অবশ্যই শেষ তারিখের মধ্যে যোগ্যতা পূরণ করতে হবে। একজন প্রার্থীকে অবশ্যই কি হতে হবে না, আবেদনের জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এরপর বলছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা পদটির জন্য যোগ্য, অর্থাৎ আপনাকে আবেদন করতে হলে অবশ্যই মহিলা হতে হবে, অর্থাৎ মহিলা প্রার্থীর জন্য পদটি রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক, অর্থাৎ আপনাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে মানে স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো বিষয়ে। এবং নিচে বলছে বাংলায় পড়ার লিখতে ও কথা বলার ক্ষমতা যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য প্রয়োজন নেই। অর্থ বিভাগ থেকে বিজ্ঞপ্তি কবে পাবলিশ করা হয়েছিল, অর্থাৎ বিজ্ঞপ্তি নম্বর এ হিসাবে বলা হয়েছে যে 1243 FP তারিখ 2/3/2016, অর্থাৎ এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে আবেদনের জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে এবং আপনাকে মহিলা হতে হবে এবং আপনার বয়স 18 থেকে 39-এর মধ্যে হতে হবে। এরপর আমরা দেখে নেব যে আর কি কি নিয়ম রয়েছে না, এখানে বলছে যে গ্রাম পঞ্চায়েতগুলির স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে গ্রামের জন্য বা যে এলাকার জন্য সেই ওয়েস্ট বেঙ্গল ICDS সুপারভাইজারের যে পদটি থাকবে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনাকে বসবাস করতে হবে। যদি আপনি অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন এবং যে গ্রাম পঞ্চায়েতের জন্য সেই রিক্রুটমেন্টটা বার হয়েছে বা পদটা রয়েছে সেই পঞ্চায়েতের আন্ডারে যদি আপনি না পড়েন তাহলে আপনি সেই পদের জন্য আবেদন করতে পারবেন না। যদি আপনি আবেদনও করেন তবেও আপনার যে আবেদনটি সেটি রিজেক্ট করা হবে। এরপর নিচে বলছে যে ফি, অর্থাৎ আবেদনের জন্য এই ICDS সুপারভাইজার আবেদনের জন্য আপনার কত ফি লাগবে না, আপনি যদি জেনারেল হন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে 160 টাকা পে করতে হবে, সাথে আপনাদের সার্ভিস চার্জ 1% ফি করতে হবে যেটা ন্যূনতম 5 টাকা এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের জন্য যদি আপনি পেমেন্ট করেন তাহলেও আপনাকে 5 টাকা পে করতে হবে। এরপর বলছে যে কাদের জন্য ফ্রি রয়েছে না ফি লাগবে না, যদি আপনি
এসটি বা প্রতিবন্ধী ব্যক্তি হন, ব্যক্তিদের পিডাব্লিউডি যদি 40% বা তার বেশি শারীরিক ক্ষমতা রয়েছে তাহলে তাদের কোনো রকম ফি লাগবে না, অর্থাৎ এসসি এসটিদের কোনো রকম ফি লাগবে না এবং পিডাব্লিউডির কোনো রকম ফি লাগবে না। এরপর বলছে পরীক্ষার ধরন, অর্থাৎ পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে যথা 3টি পার্টে, অর্থাৎ অংশ 1-এ যেখানে প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা যেটাকে বলা হয় অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন, পার্ট 2-তে হবে লিখিত পরীক্ষা এবং পার্ট 3-তে থাকবে ভাইভা ভয়েস টেস্ট। নিচে বিশদ বিবরণ। পার্ট 1-এ প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন যেটা 100 নম্বর, এই ওএমআর ভিত্তিক যেটা 100 নম্বর বহন করবে, যার মধ্যে 1 নম্বরের 100টি প্রশ্ন থাকবে যার প্রতিটি একাধিক চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এবং 2 নম্বর বলছে লিখিত পরীক্ষা প্রচলিত প্রকার 400 নম্বর, অর্থাৎ লিখিত যে পরীক্ষাটা হবে সেটা 400 নম্বরের হবে এবং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের একটি নির্বাচিত নম্বরকে 400 নম্বরের প্রচলিত প্রকার লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ আপনি যে প্রিলিমিনারি এক্সামিনেশন দিবেন 100 নম্বর, সেটাতে একটা কাট অফের ভিত্তিতে আপনাকে পার্ট 2 অর্থাৎ 400 নম্বরের যে লিখিত পরীক্ষা তার জন্য আপনাকে সিলেক্ট করা হবে এবং আপনি তবেই সেই পার্ট 2 যে লিখিত পরীক্ষা সেখানে অংশগ্রহণ করতে পারবেন। এরপর বলছে ভাইভা বা ভয়েস টেস্ট যেটা 50 নম্বর লিখিত পরীক্ষায় প্রচলিত মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের পার্ট 3 যে এক্সাম বা টেস্ট রয়েছে তার জন্য কি করবে ডাকা হবে। তো এখানে বলছে যে পার্ট 2 এবং পার্ট 3 একসাথে নেওয়ার পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। অর্থাৎ আপনার যে পার্ট 2 অর্থাৎ লিখিত পরীক্ষা এবং পার্ট 3 অর্থাৎ ভাইভা বা যেটা বলা হচ্ছে ওরাল আপনি বলতে পারেন, তো তার ভিত্তিতে একটা চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে এবং তারপরে আপনাদের কি করে যে রিক্রুটমেন্টের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় তারিখ যথাসময়ে বিজ্ঞপ্তি এবং প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। এখানে বলছে লিখিত পরীক্ষায় ন্যূনতম 180 নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা হবে না। লিখিত পরীক্ষার পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে প্যানেল চূড়ান্ত হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুসরণে নির্বাচক মণ্ডলীর অনুমোদন সাপেক্ষে 1:5 অর্থাৎ 1:5 অনুপাতে শূন্যপদ সংখ্যা মৌখিক পরীক্ষায় আহ্বান পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় এই সাধারণ পদভুক্ত 2 জন প্রার্থী ও সংরক্ষণের আওতাভুক্ত 2 জন প্রার্থীর লিখিত মৌলিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি আদেশনামা অনুসারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কত অনুপাতে ডাকা হবে আপনাদের চূড়ান্ত যে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যেটা 1:5 এরকম অনুপাতে ডাকা হবে। এবং বলছে যদি 2 জন পরীক্ষার্থী একই নাম্বার পান তাহলে যার বয়স বেশি হবে তাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর নিচে বলছে যে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী যেটা সরকারি নিয়ম রয়েছে সেটাই মেনে নেওয়া হবে এবং বলছে যে আবেদন অর্থাৎ আবেদন আপনি কবে থেকে করতে পারবেন না, আবেদন আপনি করতে পারবেন 8/4/2025 তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 7/6/2025, যেটা অনলাইনে করতে হবে। তো অবশ্যই আপনাকে কোথায় আবেদন করবেন না, আবেদন করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://wbicds.in গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ডাউনলোড অপশান যান এবং অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। আগে ভালো ফুল নোটিফিকেশনটি পড়ুন, তারপরে আবেদন করুন। অনলাইনে আবেদন করার আগে আপনাদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে অনলাইনে টাকা দিন বা ফি পেমেন্ট করবেন। অবশেষে সমস্ত কিছু যাচাই করুন যাতে কিছু ভুল না হয়ে যায়, তারপরে সাবমিট করে তাহলে আইসিডিএস ফর্ম ফিল আপ হয়ে
যাবে। তো এটা ছিল রিক্রুটমেন্ট। এবার বলছে অনলাইনে, যেটা আমরা আগে দেখলাম কবে থেকে আবেদন শুরু হচ্ছে না 8/4/2025 এবং যেটা শেষ তারিখ সেটা 7/6/2025। ফি প্রদান অর্থাৎ ফিস যে আপনি জমা করবেন তার শেষ তারিখ 7/6/2025। অনলাইন ফি প্রদান শেষ তারিখ 7/6/2025। পেমেন্টটাও 7/6/2025 লাস্ট ডেট। এরপর বলছে যে এই যে বেতন, মহিলা সুপারভাইজারের জন্য বেতন যেটা রয়েছে, যেটা PV3 আর 7,100 থেকে 37,600 প্লাস গ্রেড পে 3600 টাকা প্রতি মাসে। ফি প্রদান বললাম 160 টাকা আনরিজার্ভ বা ওবিসির জন্য, এবং SC/ST জন্য, যে PWর জন্য 0 টাকা, অর্থাৎ কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট। আজকে আমরা WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025-এর যে কিছু ইম্পর্ট্যান্ট ডেট, আবেদন কোথায় করবেন এবং তার বয়সের সময়সীমা কী রয়েছে, শূন্যপদ কী রয়েছে, পরীক্ষা পদ্ধতি কী হবে, সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেটটি আপনাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছে যাবে। এছাড়া ICDS সুপারভাইজারের যে প্রিপারেশন কী রকমভাবে করবেন সে বিষয়েও এই চ্যানেলে ক্লাস করানো হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।